নজর রাখবো শুরুতেই ভাইব্রেন্ট ভিলেজের কথা এর আগেও জানিয়েছি, অবশ্যই আরো ডিটেল রিপোর্ট তো দেখাবো, কিন্তু বাংলায় প্রথম 5 ভাইব্রেন্ট ভিলেজ আজ জেলা থেকে সরাসরি শুরুতে এই খবরেই আমাদের নজর থাকবে। বাগদার 5 গ্রাম ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাগদা সীমান্তে 5 গ্রাম ভাইব্রেন্ট হিসেবে চিহ্নিত। কোন কোন গ্রাম ভাইব্রেন্ট হিসেবে চিহ্নিত অবশ্যই জানাবো। বিধায়ক, বিএসএফ, পুলিশ, বিডিওর বৈঠকে চিহ্নিত হয়েছে কোন কোন গ্রাম, কেন জানবো। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, বাগদা সীমান্তের কোন 5 গ্রামকে ভাইব্রেন্ট হিসেবে চিহ্নিত করা হলো? এই বৈঠক থেকে কেন এই 5টা গ্রামকে ভাইব্রেন্ট হিসেবে চিহ্নিত করা হলো? দেখো সোনিয়া, উত্তর 24 পরগনার বাগদা ব্লক একদম সীমান্তবর্তী এলাকা এবং এই বাগদা ব্লকের বৃহৎ অংশ সীমান্ত দিয়ে ঘেরা। এখানেই ভাইব্রেন্ট গ্রাম হিসাবে 5টি গ্রামকে বেছে নিয়েছে। বয়রা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর, আশারু গ্রাম পঞ্চায়েতের বাগি, হামকুড়া ও গাঙ্গুলিয়া গ্রাম এবং কনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙা গ্রাম, অর্থাৎ এই 5টি গ্রামকে ভাইব্রেন্ট গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। আজ রবিবার অর্থাৎ ছুটির দিন হওয়া সত্ত্বেও বাগদা বিডিও অফিসে বাগদার বিডিও, বাগদার ওসি, বিএসএফের আধিকারিকরা এবং বাগদার নবনির্বাচিত যিনি বিধায়ক আছেন সোমা ঠাকুর তিনি উপস্থিত ছিলেন এবং বলা যেতে পারে যে যিনি এমপির প্রতিনিধি তিনিও উপস্থিত ছিলেন। এই ভাইব্রেন্ট গ্রামগুলিকে দেশের শেষ গ্রাম নয়, প্রথম গ্রাম হিসাবে বিভিন্ন রকম উন্নয়ন প্রকল্প সেখানে বাস্তবায়িত করা হবে, যেখানে উন্নত মানের জীবনযাত্রা এবং জীবিকার চাহিদা সেখানে পূরণ করা যায় সেই ব্যবস্থা করা হবে। রাস্তাঘাটের উন্নয়ন, এছাড়াও স্বনির্ভর করবার জন্য এলাকার মানুষকে বিভিন্ন রকম প্রকল্প সেখানে বাস্তবায়িত করা হবে। প্রাথমিকভাবে 5টি গ্রামকে চিহ্নিত করা হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে এই সীমান্ত এলাকার এই গ্রামগুলিকে উন্নত করে তোলা হবে, যাতে এই এলাকার মানুষ অন্যত্র না যায় এবং এর মাধ্যমে একটি বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার যে এটা ভারতবর্ষের শেষ গ্রাম নয়, এটা ভারতবর্ষের প্রথম গ্রাম। সেখানে উন্নয়নের দিক থেকে প্রথম এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেখানে, যাতে সেখানকার যুবক যুবতী এবং যারা মহিলারা আছেন তাদেরকে স্বনির্ভর করবার জন্য বিভিন্ন রকম প্রকল্প বাস্তবায়িত করা হবে, যাতে এই এলাকার মানুষ অন্যত্র চলে না যায় এবং তাতে দেশের সুরক্ষা বাড়বে। কারণ এই এলাকার মানুষ যদি উন্নয়নের নিরিখে বা উন্নয়নের জন্য এলাকায় থেকে যায়, কর্মসংস্থান পায়, তাহলে নিরাপত্তার যারা দায়িত্বে আছেন বিএসএফের চোখ এবং কান হিসাবে কাজ করতে পারবে এই এলাকার মানুষ, তেমনই মনে করছেন এবং সেই কারণেই এই ভাইব্রেন্ট গ্রাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। এই 5টি গ্রামকে আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। আগামী দিনে কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো, কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে এই গ্রামগুলোকে উন্নত করে তোলা হবে। ভাইব্রেন্ট গ্রাম হিসাবে এই গ্রামগুলোকেই আগামীতে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া হবে, তেমনই কিন্তু জানিয়েছেন বাগদার বিধায়ক সোমা ঠাকুর। তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন এরপরে বিজেপি বিধায়ক সোমা ঠাকুর তিনি কি বলছেন শুনে। বাগদায় 5টা গ্রাম নিয়ে, যেগুলো বর্ডার এরিয়ায়, সেগুলোকে নিয়ে যাতে কি আগামী দিনে ভাইব্রেন্ট ভিলেজ করা যায় তার জন্য একটা প্রশাসনিকভাবে মিটিং হয়েছে। বর্ডার এরিয়ার সংলগ্ন গ্রামগুলোকে চুজ করা হয়েছে। বিশেষত এই গ্রামগুলোকে যদি আমরা আপগ্রেড করতে পারি, যদি সব দিক থেকে যদি উন্নয়ন করতে পারি, তাহলে এখানকার যে মানুষগুলো বসবাস করছে তাদের যেরকম কর্মসংস্থান হবে, তারা যেন অন্য জায়গায় শিফট না করে, তার জন্য এই গ্রামগুলোকে সুন্দরভাবে কীভাবে সাজানো যায় তারই একটা প্রাথমিকভাবে একটা মিটিং আজকে হলো। ভাইব্রেন্ট ভিলেজ সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের একেবারে চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলো। 2023 থেকে চলছে এই ভাইব্রেন্ট ভিলেজের প্রোগ্রাম। লক্ষ্য কি? সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়ন এবং জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আবেগ জাগানো, বাসিন্দাদের দেশের সঙ্গে একাত্মবোধ করানো। এ কারণেই নজরে এই সীমান্তের গ্রামগুলো। শুধু তাই নয়, দেশবিরোধী কাজে সীমান্তের গ্রাম যাতে ব্যবহার না হয় তাও সুনিশ্চিত করা, অনুপ্রবেশ রুখে দেওয়া। ভাইব্রেন্ট ভিলেজ, এই ভাইব্রেন্ট ভিলেজের প্রোগ্রাম 2023 থেকে চলছে। সীমান্তের গ্রামে উন্নত রাস্তাঘাট, নেটওয়ার্ক উন্নত, এগুলোও দেখা হবে।
সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলিতে বা সীমান্ত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য একদিকে যেমন সীমান্ত বরাবর সড়ক তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে সীমান্তবর্তী এলাকার যে শেষ গ্রামগুলি রয়েছে সেখানে ভাইব্রেন্ট ভিলেজও শুরু করতে চায় রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষই। ইতিমধ্যেই রাজ্য সরকারের বাজেটে ভাইব্রেন্ট ভিলেজের কথা ঘোষণা করা হয়েছে। এই যে ভাইব্রেন্ট ভিলেজ নিয়ে কথা বলছি, এই ভাইব্রেন্ট ভিলেজ আসলে কি আগেই দেখিয়েছিলাম আমরা, চলুন আরো একবার দেখাই ডিটেল রিপোর্ট। जो बॉर्डर इलाके दशकों से विकास से वंचित थे, उनके डेवलपमेंट के लिए हमने वाइब्रेंट विलेज योजना शुरू की है। इससे इन क्षेत्रों में विकास हो रहा है, देश के लोगों को भी सीमांत क्षेत्रों में जाने की दिलचस्पी बढ़ रही है। इससे बॉर्डर पर बसे क्षेत्रों में भी विकास की नई ऊर्जा पहुंची है। आज भारत सरकार इसी भावना के साथ लगातार विकास के कामों को बल दे रही है। सरहद पर बसे इन गांवों में जिंदगी थी, लेकिन जरूरतें सिर्फ ख्वाबों में मिला करती थी। ये बात उन दिनों की है जब ऐसा लगता था कि जैसे ये आखिरी गांव भारत के नक्शे के किनारे रखी कोई भूली हुई उम्मीद हो। वक्त बदला तो दौर बदला, दौर बदला तो नेतृत्व भी बदला, नेतृत्व बदला तो नीतियां बदली, और जन्म हुआ एक दूरदर्शी सोच का, जो इन आखिरी गांवों को पहला गांव बना गई। पहले तो टूरिस्ट का बहुत कम विजिट होता था। बच्चों को पढ़ने का रूम भी एक अच्छा सा नहीं था। সীমান্ত পারের গ্রাম, একটু এগোলেই অন্য দেশ। আগে বলা হতো ভারতের শেষ গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ভারতের প্রথম গ্রাম। এখান থেকেই দেশ শুরু হলো ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম। 2023 থেকে চলছে এই প্রকল্প। লক্ষ্য সীমান্তের গ্রামগুলির উন্নয়ন, সীমান্তের গ্রামে জাতীয়তাবাদ, দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তোলা, যাতে এই গ্রামের বাসিন্দারা নিজেদের দেশের সঙ্গে একাত্মবোধ করেন। এই গ্রামগুলিকে যাতে কোনোভাবে অনুপ্রবেশ বা অন্য কোনো দেশ বিরোধী কাজে ব্যবহার না করা যায়। সীমান্তে শুধু রক্ষী নয়, ভারত সরকারের চোখ কান হয়ে থাকবে এই গ্রামগুলিও। রাস্তাঘাট, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট দিয়ে মুড়ে ফেলা হবে গ্রামগুলিকে। 2023 এই প্রকল্পের জন্য 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলকে চিহ্নিত করা হয়। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে শুরু হয় ভাইব্রেন্ট ভিলেজ গড়ার কাজ। তারপরেই আমূল পরিবর্তন। Right now we are standing in Zimithang village. The road which goes this way 5 kilometers from here is China. So this is, we may say that this is the last village of India, but now the concept has changed. The concept is, this is the first village of India. Vibrant villages concept is really rocking. The people in ground zero in Zimithang is really feeling that this vibrant village tag will be giving them the new path of development. ये क्या है? आप लोगों का गांव vibrant village में आ गया, ये क्या है? अभी पहले तो अपना गांव है, अभी वाइब्रेंट बेस में आ गया। तो आप लोग खुश है वाइब्रेंट विलेजेस में आ गए? वाइब्रेंट बेस में आ गया तो काफी खुश है। क्यों? क्योंकि गवर्नमेंट इसके ऊपर में ध्यान दे रहा है। अच्छा, ये वाइब्रेंट विलेज जब से डिक्लेयर हुआ है तो यहाँ पर काफ़ी सारा डेवलपमेंट देखने के लिए मिल रहा है। जैसे कि प्रधानमंत्री आवास योजना हर गांव लेवल में बन रहा है, और हमारे यहाँ इंडियन आर्मी की तरफ से भी बहुत सहयोग मिल रहा है। हर स्कूल में जो कंप्यूटर हो गया। वाइब्रेंट विलेज डिक्लेयर होने के बाद यहाँ पर नेटवर्क का बहुत तकलीफ था, तो अभी यहाँ पर एयरटेल 4G आ गया है, तो अभी तो यहाँ पर टूरिज्म को भी बहुत फोकस दे रहा है। ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্টের লক্ষ্য ইন্দো বাংলাদেশ সীমান্ত, ইন্দো নেপাল সীমান্ত, ইন্দো চীন সীমান্ত, ইন্দো ভুটান সীমান্ত এবং ইন্দো মায়ানমার সীমান্ত লাগোয়া গ্রামগুলি। कई इन विलेजेस में जहाँ पर ITBP तैनात है या BSF तैनात है, तो वहां पे वो लोकल जो प्रोड्यूसर्स हैं, छोटे माइक्रो प्रोड्यूसर्स हैं, किसान हैं, छोटे ट्रेडर्स हैं, वो उनसे खरीदने का जब काम चालू हुआ तो प्रैक्टिकली उन गांवों की GDP एकदम बढ़ गई। इसीलिए बॉर्डर विलेजेस को प्रॉस्परस रखना, उसमें इकोनॉमिक एक्टिविटी बढ़ाना, उनको लगातार हर तरीके से कनेक्टेड रखना, ये बहुत ही देश की
एंटायर स्ट्रैटेजिक सिक्योरिटी के लिए बहुत ज्यादा इंपॉर्टेंट है। इसीलिए प्रधानमंत्री जी ने इस प्रोजेक्ट पे सेकेंड इसका फेज अप्रूव किया। এবার ভাইব্রেন্ট ভিলেজের তালিকায় পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা 500টি গ্রাম। নিউজ 18 বাংলা। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। গুন্ডা এবার ঠান্ডা। কাল গুন্ডা দমন আইন চালু হচ্ছে। বদলের বাংলায় আইনের শাসন। গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ। গুন্ডামিতে আর শুধু জেল খেটেই ছাড় পেয়ে যাওয়া যাবে এমনটা নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে দিতে হবে ক্ষতিপূরণ। কালই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তার সরকার। এক কথায় জিরো টলারেন্স নীতি নেবে নতুন সরকার। আর এবার আপনারা প্রত্যেকেই জানেন যে গুন্ডা দমন আইন যে বিল, সেই বিল ইতিমধ্যেই পেশ হয়েছে বিধানসভায়, এবং শুধু পেশ হওয়াই নয়, সেই বিল ইতিমধ্যেই আইনে রূপান্তরিত হয়েছে। আগামীকাল থেকেই গুন্ডা দমন যে আইন, সেই আইন এ রাজ্যে লাগু হতে চলেছে। শুভেন্দু অধিকারী বা সরকার তারা স্পষ্ট জানাচ্ছে, যারা অপরাধী তাদেরকে যেমন গ্রেফতার করা হবে, তারা যেমন জেলে থাকবে, শুধু জেলে থাকাই নয়, তাদের বিরুদ্ধে একাধিক কড়া ব্যবস্থা নেওয়া হবে। যেমন তাদের ভিটেমাটি বিক্রি করে ক্ষতিপূরণও আদায় করা হবে সমাজ বিরোধীদের কাছ থেকে। অর্থাৎ একদিকে সরকার যেমন জিরো টলারেন্সের নীতির কথা বলছে, পাশাপাশি রং না দেখে প্রত্যেক অভিযুক্তকে অভিযুক্ত হিসেবেই চিহ্নিত করে সরকারের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী একেবারে রাজধর্ম পালন করার বার্তাও দিয়েছেন। সব মিলিয়ে আগামীকাল থেকেই এ রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হচ্ছে, যে আইনের মাধ্যমে অভিযুক্ত বা সমাজ বিরোধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সংস্থান রয়েছে। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এ নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে, যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী, ধর্ষণকারী, তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। গুন্ডা দমন আইন বাংলার মানুষ চেয়েছে, কারণ আজকে 15 বছর আর তার আগে 35 বছর মানুষ এই গুন্ডাদের দ্বারা অত্যাচারিত হয়েছে। গুন্ডারা গুন্ডাগার্দি করবে, সরকারের রাস্তা, রেল স্টেশন, বাস, গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেবে, আর ভোট ব্যাংকের রাজনীতি হবে। এটা তো হতে পারে না। টাকাগুলো তো আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। যে পোড়াবে পোড়ান, কিন্তু তারপরে আপনার সম্পত্তি আমরা নেব। যতটা নষ্ট করেছেন সম্পত্তি সরকারের, ঠিক ততটাই আপনার কাছ থেকে কনফিসকেট করা হবে। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি, আমরা এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। এখানে ড্রাকোনিয়ান ল আমরা আগেই বলেছি। পুলিশ যদি খোলা ছুট দিয়ে দেওয়ায় যা খুশি তাই করো, তাহলে আমার আপনার সকলেরই বিপদ বাড়বে। আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ।
এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি। সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়, ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে। বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গুন্ডা দমন আইনে ভিটে মাটি বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে। অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি
সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। গুন্ডা দমন আইন কি রয়েছে এই আইনে? ক্ষতিপূরণ আদায়, ক্লেমস কমিশন, সরকারি সম্পত্তি নষ্ট, ক্ষতির পরিমাণ ঠিক করবে সংশ্লিষ্ট দপ্তর। জেলা শাসককে ক্ষতির পরিমাণ জানাবে সংশ্লিষ্ট দপ্তর, জেলা শাসক ক্ষতির পরিমাণ জানাবেন ক্লেমস কমিশনকে। কিভাবে প্রক্রিয়া চলবে আপনাদের দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। গুন্ডা এবার ঠান্ডা, ক্ষতিপূরণ আদায়ে ক্লেমস কমিশন, সরকারি ক্লেমস কমিশনে সম্পত্তির মালিক, ক্লেমস কমিশনে ক্ষতির পরিমাণ জানাবেন সম্পত্তির মালিক। বেসরকারি সম্পত্তি নষ্ট, ক্ষতিপূরণ আদায় ক্লেমস কমিশন নির্দিষ্ট সময় ক্ষতিপূরণ যদি না দিতে পারে তাহলে সম্পত্তি বিক্রি করে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে। অভিষেকের বিরুদ্ধে আবারও এফআইআর, কারণ এই সেবাশ্রয় নিয়ে আমরা দেখেছি ভুরি ভুরি অভিযোগ। এই সেবাশ্রয় নিয়ে একাধিক এফআইআর হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সেখানে শুরুতে দেখা গেছে, কিন্তু এবার আরো ভয়ঙ্কর একটা অভিযোগ। ভাবুন, সেবাশ্রয় ভুল চিকিৎসা হয়েছে আর তাতে পা বাদ চলে গেছে। হ্যাঁ, মহেশতলার মালতী বিশ্বাস, তার পা বাদ গেছে। রবীন্দ্রনগর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের। হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয় গিয়েছিলেন মালতী দেবী, সেবাশ্রয় থেকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ। তৃণমূলের মডেল স্বাস্থ্য ক্যাম্পেও ভুল চিকিৎসা, শেষমেশ মালতীর ডান পা কেটে বাদ দিতে হয়। অভিষেক সহ 11 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। মাম বললেও তো আমার স্ত্রীর দুটো হাঁটুতে একটু প্রবলেম দেখা দিয়েছিল, তখন এখানে সেবাশ্রয় করা হয়। নিয়ে যাওয়ার পরে ওরা কোন থেকে রেফার করে, যেটা হচ্ছে নবরত্নেতে মূল ক্যাম্পটা হয়। নবরত্ন থেকে পাঠানো হয় বাঙ্গুরেতে। বাঙ্গুর বলছে যে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই, তখন চিত্তরঞ্জন ন্যাশনাল এতে পাঠানো হয়। ভুল চিকিৎসা, ভুল মানে অপারেশনটা করার সময় যে কেটে গেছিল রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেছিল। একবার নয়, একাধিকবার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো রকম যোগাযোগ তো দূরের কথা, গেট পর্যন্ত সমস্ত কিছু যাওয়ার পরে তো আমাদের ঢুকতে দেয়নি। সেই ওষুধ ওনারা অ্যাক্সিডেন্ট ওনারা যে ট্রিটমেন্ট করেছে তারপর তো ওনারা যে ওষুধ দিয়েছে সেই ওষুধটা ব্যবহার করা হয়েছে। এই এলাকার স্থানীয় বাসিন্দারা জানে যে মা হেঁটে বেড়াতো, বাট পা যন্ত্রণা ছিল, কিন্তু তাদের আজকে ডাক্তারদের ভুল ওষুধ, ভুল ট্রিটমেন্টের জন্য সারা জীবনের জন্য মা পঙ্গু হয়ে গেল। থাই থেকে সম্পূর্ণ পরিমাণে পা কেটে বাদ গেছে। সেবাশ্রয় প্রথম আলোকসংঘ ক্লাবেতে সেইখান থেকে ভুল ট্রিটমেন্ট করে, ভুল ওষুধ দেয়। সেখান থেকে মডেল ক্যাম্পে যায়, তারাও ভুল ট্রিটমেন্ট করে। যেসব ডক্টররা এসেছিলেন তাদের ডাক্তারদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদের ডক্টরদের কোনো সাইন অথরিটি নেই, তাদের কোনো প্রেসক্রিপশনের ডেট নেই, কিন্তু সেখানে সব ভুয়ো ডাক্তার এসেছিল। তার ফলে মায়ের ভুল ট্রিটমেন্টের জন্য মায়ের ব্যথা যন্ত্রণা আরো বেড়ে যায় এবং অপারেশন থিয়েটারেই দুর্ঘটনা ঘটে। একবার সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ, মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডাকা হলো। আগামীকাল স্বাস্থ্য ভবনে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রেসক্রিপশন সহ নথি নিয়ে যাবেন মালতীর ছেলে। স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায় কথা বলবেন, খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। মালতী বিশ্বাসকে স্বাস্থ্য মন্ত্রকে ডাকা হয়েছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজে ডেকেছেন, নিজে ওনার সঙ্গে কথা বলেছেন। যেভাবে সেবাশ্রয় চিকিৎসা করতে গিয়ে উনি যেভাবে ওনার ডান পাটা কাটা হলো আর কি, হয়ে গেছে, সেটা সম্পর্কে তদন্ত করা এবং আমাদের রাজ্য সরকার থেকে যেটুকুনি সাহায্য করার সেসব ব্যাপারটা উনি নিজে দায়িত্ব নিয়ে দেখবেন। ইতিমধ্যে এফআইআর স্টার্ট হয়ে গেছে রবীন্দ্রনগর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে, এবং আমাদের মাননীয় রাজ্য সরকার তিনি সিএম আছেন এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সেবাশ্রয় নিয়ে যে সমস্ত দুর্নীতি করেছে অভিষেক ব্যানার্জি এবং তার সহযোগীরা সাগরেতরা, তো সে বিষয়ে যতদূর যাওয়া হবে অভিষেক ব্যানার্জি অবশ্যই জেলে যাওয়ার পথ নিশ্চিত করার জন্যই সেবাশ্রয় যথেষ্ট। এফআইআর যদি হয় সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশ আইন অনুসারে আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরো অনেক কাণ্ডকীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছেন। মানে লতা মঙ্গেশকর বেঁচে থাকলেও তাকেও গান গাওয়ানোর জন্য এতটা রিকোয়েস্ট করতে হতো না যতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গলার ভয়েস দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে হচ্ছে। তো বড় মাছ তো একবারে ছিপে ওঠে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তারপরে তুলতে হয়।
অভিষেকের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। বিস্ফোরক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয়ে কালো টাকা আছে কিনা তদন্ত করার দাবি ঋতব্রতর। সেবা দিতে গিয়ে তো লোকের পা কেটে ফেলেছেন। এটার সঙ্গে বৃহৎ অংশের মানি লন্ডারিং এর সম্পর্ক আছে কিনা, কালো টাকা সাদা করার প্রশ্ন আছে কিনা, এগুলো ভেবে দেখা দরকার। কারুর বাড়ির পাশের গুদাম থেকে 100 কোটি টাকার কাছাকাছি নাকি বিদেশি ওষুধ পাওয়া গেছে, তদন্ত করতে হবে। আমি বলছি এটা শুধু সেবাশ্রয়ের ব্যাপার নয়, এর পেছনে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের যোগ রয়েছে। এই মানি লন্ডারিং এ শুধু কেম্যান আইল্যান্ডস, ভানুয়াতুতু বা ক্যারিবিয়ান নয়, আমাদের রাজ্যের কেরালারও যোগ রয়েছে। কেরালায় একজন প্রার্থী, তার নাম উঠে আসছে। পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ তার প্রথম সাংগঠনিক বৈঠক। আর এই বৈঠক থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, আরো ডিটেল এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। তার আগে আরো একবার জানাই, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী মেচেদায় সংগঠন আর ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে বৈঠক। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক। আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব আমাদের এই জেলার ইনচার্জ সম্মানীয় অনুপম মল্লিক মহাশয়কে। একটু ডিটেল আপডেট নিই, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত। সোনিয়া, দেখো, তিনি সভায় ঢোকার পর এখন তিনি বক্তব্য রাখছেন কর্মীদের উদ্দেশ্যে, তবে সবটাই তিনি একেবারে এটা রুদ্ধদ্বার হিসেবে, এবং সেখানেই আমরা যেটা সূত্র মাত্র জানতে পারছি, তিনি কিন্তু একবারে ভোকাল তনিকের যে আদলে তিনি কিন্তু বেশ কিছু টোটকা বলছেন, বেশ কিছু কথা বলছেন উজ্জীবিত করতে কর্মীদেরকে। তিনি বলছেন যে নন্দীগ্রামের 2 মাসের মধ্যে উপনির্বাচন হবে, ভোট নিয়ে এখনই কিছুই বলবো না। তিনি বলতে চাইছেন বিরোধী, অর্থাৎ মূল বিরোধী তৃণমূল প্রার্থী পাবে না, এমনটাও বলছেন। এবং তিনি ভোট পরিচালনা করার জন্য বলেছেন, তিনি সনাতনীরা ভোট বেশি দিচ্ছেন সে কথাও বলেছেন। এবং তিনি বারবার করে বলেছেন একতা রাখুন এবং সবাই এক হয়ে লড়ুন, হলদিয়া পুরসভায় ভোট হবে, এমনটাও তিনি জানিয়েছেন। এখনই বক্তব্য শেষ করেছেন। বক্তব্য শেষ করার পর তিনি এখন আসছেন যেটা কোর কমিটির বৈঠক, এখনই যোগ দিবেন। পাশেই কোর কমিটির বৈঠক আছে, সেই বৈঠকে তিনি কিন্তু যোগ দেবেন। এবং সেই এখন তিনি মূল যে বৈঠক ছিল 1200 কর্মী বা নেতাদের নিয়ে, জনপ্রতিনিধি নিয়ে, তাদেরকে কিন্তু বৈঠক শেষ করার পর তিনি এখন বেশ অবশ্যই নজর থাকবে।